সালাম আলাইকুম বন্ধুরা, আপনারা চিন্তা করে দেখুন যে আপনারা এখন 2035 সালে রয়েছেন এবং 2035 সালে বিমান বাংলাদেশ তাদের যতগুলো এয়ারবাস বলেন বা বোয়িং বল অর্ডার দিয়েছিল, অর্ডার চলে এসেছে এবং বিমান বাংলাদেশ ম্যানচেস্টার, জেদ্দাতে ডাবল ফ্লাইট, লন্ডন, টরন্টো সব জায়গাতে ফ্লাইট চালাচ্ছে এবং ফ্লাইটের দু একটা রুটও বাড়ছে, ফ্রিকোয়েন্সিও বাড়ছে এবং এটাতে তারা ফ্লাইট চালাচ্ছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে হাইপোথেটিক্যাল। আমি কিন্তু বারবার করে বলে এসেছি, প্রত্যেকটাই বোয়িং দিয়ে বা প্রত্যেকটা এয়ারবাস দিয়ে একটা ফ্লিট তৈরি করা, ধরে নিন প্রত্যেকটা বোয়িং দিয়ে একটা ফ্লিট তৈরি করা, এইটাতে রেজাল্টটা কেমন হবে? খুবই ইন্টারেস্টিংলি এই জায়গাতে কিন্তু বেমান বেশ কিছু টাকা সেভও করতে পারবে। কীভাবে করবে এবং কী উপায় করবে সেই জিনিসটাই আপনাদেরকে ব্যাখ্যা করব এবং ভিডিও শেষে আপনারা একটা দারুণ আইডিয়া পাবেন এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনাদের কাছে বলে নেই যে এই ভিডিওটা কিন্তু মন গড়া নয়। আমি অলরেডি বিশ্লেষণ করেছি এবং এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছি এবং বেশ কিছু রিপোর্ট তৈরি করেছি এবং এই রিপোর্টের ভিত্তিতেই আপনাদেরকে আমি এই তথ্যগুলো দিচ্ছি। এখানে আমি ইনক্লুড করেছি যে বিমানের প্রত্যেকটা উড়োজাহাজ কত ঘন্টা ইউজ হচ্ছে এবং কত ঘন্টা ইউজ করা উচিত, তাদের মূল প্র্যাকটিক্যালিটি সব কিছু এখানে উল্লেখ করেছে। এটা একদম সায়েন্টিফিক্যালি তৈরি করা একটা রিপোর্ট নিয়ে তৈরি করা। যাই হোক বন্ধুরা, শুরু করি মূল পর্বে। এখন বিমান যেভাবে যাচ্ছে, বিমানের একটা লক্ষ্য আছে এবং সেটা সরকার লক্ষ্যটা পূরণ করছে। এখানে বিমানের ইটসেলফ কিন্তু এখানে কোনো স্বার্থ নেই। বিমান এইটা দিয়েও করতে পারে, অন্য কোনো মাধ্যমেও করতে পারে, ফুল এয়ারবাস নিয়েও করতে পারে। যাই হোক, তো সরকার যেটা চাচ্ছে সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুইটাকে একটা ভারসাম্যের জায়গাটা রাখতে চাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে এত ট্রেড ব্যালেন্স করার জন্য আমাদের দরকার এবং সেই পরিকল্পনায় আপনারা সবাই জানেন যে 10টি বোয়িং 787 ড্রিমলাইনার রয়েছে, যার মধ্যে 8টি হবে বড়টা, যেটা হলো যে 787-10, যেটাতে মিডল ইস্টের যেই সব হাই ডেন্স রুট, যেমন ধরেন যে জেদ্দাতে ডাবল ফ্লাইট, দাম্মামে প্রতিদিনের ফ্লাইট, রিয়াদে প্রতিদিনের ফ্লাইট, মদিনাতে প্রতিদিনের ফ্লাইট, দুবাইয়ে প্রতিদিনের ফ্লাইট এবং সবগুলোতে এই যতগুলো ডেন্স রুট রয়েছে সবগুলোতে এটাতে চালানো সম্ভব। এবং এই পরিকল্পনায় কিন্তু আমি একটা উড়োজাহাজকে স্ট্যান্ড বাই রেখেছি সবসময়, কারণ যে কোনো একটা দুর্ঘটনার কারণে বা যে কোনো একটা শিডিউল বিপর্যয়ের কারণে যাতে আরেকটা এয়ারক্রাফটে ব্যাকআপ দেওয়া যায়। এবং এই বোয়িং 787-10-এ একটা ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিমানের যেই রুটগুলো বলছি এই রুটগুলো কিন্তু বিমানের ক্যাশ কাউ এবং এইগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না এবং এখানে যাতে গ্রাহক সর্বোচ্চ মানের সেবা পায়। আপনি বেশি রুট করলেন সেটা বড় কথা নয়, কিন্তু এক্সিস্টিং রুটগুলোতে আপনি সেবাটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আসেন যে বোয়িং 787-9 দুইটা দেওয়াতে খুব একটা অদ্ভুত একটা সিচুয়েশনে তৈরি হয়েছে। এখান দিয়ে আপনি শুধুমাত্র রোম, ম্যানচেস্টারে আপনি ফ্লাইটগুলো চালাতে পারবেন, সাথে দোহার ফ্লাইট বা এই কাছের যেই লেস ডেন্স কম ঘনত্ব এরকম একটা মিডল ইস্টের দূরত্ব সাথে আপনারা চালাতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ারবাস A350-900। এয়ারবাস A350-900 কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে টরন্টো বলেন, নিউ ইয়র্ক বলেন, যদি নিউ ইয়র্ক চালু করা যায়, আচ্ছা ধরেন যে চালু করলাম না, কিন্তু টরন্টো বলেন সপ্তাহে 4টা ফ্লাইট, সাথে লন্ডনের 4টা ফ্লাইট, সাথে আমরা এশিয়ার একটা ফ্লাইট, এইটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে চালাতে পারবো। সবচেয়ে বড় ব্যাপারটা আপনারা বুঝবেন সেটা হলো যে টরন্টোতে যদি আপনি 2টা ফ্লাইটও চালান বা আপনি 3টা ফ্লাইটও চালান, আপনার কিন্তু 2টা এয়ারক্রাফট ডেডিকেটেডলি শুধু ওই রুটের জন্যই রাখতে হবে, কারণ এটা লম্বা রুট। এয়ারক্রাফট আসার পর বেশ কিছুক্ষণ তাকে পরিষ্কার করতে হবে, করার পর তারপরে আবার তাকে আরেকটা ফ্লাইটের জন্য রেডি করতে হবে। তো এই ব্যাপারগুলোতে আবার মাঝখানের জন্য টেকনিক্যাল ফল্ট হয়, সেটা সেরে নিতে হবে। আপনার কিছুদিন আগে দেখেছেন যে টরন্টো ভিত্তিক একটা এয়ারক্রাফট বেশি ইউজের কারণে সেখানে কি ধরনের ভোগান্তি তৈরি হয়েছিল। এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল, কেউ অনেক মুরব্বী মানুষ, ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা সহ 4 মাস। তো এরপরে আসেন আরও দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে হলো এয়ারবাস A321neo। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারক্রাফট বিমান বহরের জন্য। কেন গুরুত্বপূর্ণ? কারণ মিডল ইস্টের বেশ কিছু রুট রয়েছে যেখানে আপনার ডাবল ফ্লাইট চালানো উচিত, কিন্তু বিমানের বহরে এমন কিছু এয়ারক্রাফট রয়েছে যেমন বোয়িং 787-8,
এই এয়ারক্রাফটগুলো কিন্তু এইসব মানে রুটে ডাবল ফ্লাইট চালালে তার কিন্তু যে পরিমাণ লস হবে সেটা কিন্তু এই রিস্কের মধ্যে তারা যেতে পারবে না। সুতরাং এয়ারবাস A321 নিউ নিলে মানে এশিয়ান বেশ কিছু রুট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস মিডল ইস্টের বেশ কিছু রুটে কিন্তু আমরা ডাবল ফ্লাইট চালাতে পারবো। সাথে থাকলো যে কম দূরত্বের রুট কিন্তু মানে ঘন ঘন ফ্লাইট চালানো উচিত। যেমন আপনি ধরতেই পারেন যে ব্যাংককে একটা না ডাবল ফ্লাইট চালানো উচিত, কুয়ালালামপুরে একটা না ডাবল ফ্লাইট চালানো উচিত। তো এইগুলোর জন্য বোয়িং 737 MAX 8 এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই সব কিছু মিলায় মানে রুট পরিকল্পনাটা আমি যেভাবে তৈরি করেছি আমার এই মানে ব্যাখ্যাগুলোতে বা রিপোর্টে, সেইটাতে দেখা যায় যে প্রত্যেকটা এয়ারক্রাফটই কিন্তু কোনো এয়ারক্রাফট এমন কোনো এয়ারক্রাফট নাই যেটা হলো 11.5 ঘন্টার নিচে পার ডে ইউজ হচ্ছে, কিন্তু তারপরও আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে এয়ারক্রাফট বা হাফ এয়ারক্রাফট কিন্তু স্ট্যান্ড বাই থাকছে যে কোনো মানে দুর্যোগের মাধ্যমে, যেটা যেন আমরা ইউজ করতে পারি। তো এটা হলো বিমানের যেই রুট পরিকল্পনা, সেখানে আমি ব্যাখ্যা করেছি। তবে এইটা আমি আরও দীর্ঘ ব্যাখ্যা করতে পারি বা রিপোর্টটা আপনাদের সাথে কোনো একটা যদি তারা চ্যালেঞ্জ করে তাহলে আমি রিপোর্টটা আমি দিতে পারি। তো আমি চলে যাই আমি যেটা হাইপোথেটিক্যালি তৈরি করেছি সেই মানে সেকেন্ড অপশনে বিমান যে 14টা এয়ারক্রাফট অর্ডার দিয়েছে সেই 14টা এয়ারক্রাফট কি বোয়িং 787 ড্রিমলাইনার কিন্তু সেম, 8টা বোয়িং 787-10 আর 2টা হচ্ছে বোয়িং 787-9। এখানে 2টার জায়গায় আরেকটা হলে ভালো হয়, তো যাই হোক 2টাই ধরলাম। কিন্তু বোয়িং 737 MAX 8 এখানে 4টার বদলে আরও 10টা বেশি করা হয়েছে। তাতে সবচেয়ে যেটা সুবিধা হয়েছে যে আমরা আগের যেই রুটগুলো বলেছি সেই রুটগুলোর বাদেও এখানে কিন্তু সিডনি বলেন বা সিউল বলেন এখানে কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব, ইনফ্যাক্ট নারিদাতেও সার্ভিস দেওয়া সম্ভব। কিন্তু এখানে আবার ব্যাপার হচ্ছে যে ওইখানে টোটাল এয়ারবাস আর মানে বোয়িং মিলে আপনার 38,000 কোটি টাকা লাগবে পুরা মানে এয়ারক্রাফটটাকে মানে আপনার কেনার জন্য, কিন্তু 50% ডিসকাউন্ট ধরে। আবার এই পরিকল্পনা মানে 14টা বোয়িং 737 MAX 8 এবং 10টা বোয়িং 787 ড্রিমলাইনার, তো এইটা দিয়ে কিন্তু আপনি 33,000 টাকার মধ্যে 50% ডিসকাউন্ট ধরে আপনি এটাকে সেরে ফেলতে পারছেন। তার মানে 5,000 কোটি টাকা আপনার কম লাগছে, কিন্তু আপনি রুটগুলো সেম চালাচ্ছেন, আপনার রিস্ক কমে যাচ্ছে কারণ আপনি একই মানে এয়ারক্রাফটগুলো ইউজ করছেন, যার কারণে মেনটেন্যান্স খরচ কমে যাচ্ছে, আপনার ক্রুয়ের ভেরিয়েশন কমে যাচ্ছে, আপনার ধরেন যে প্রত্যেকটা এয়ারক্রাফটের জায়গায় একটা করে বিকল্প থেকে যাচ্ছে, আরও বেশি বিকল্প থেকে যাচ্ছে, যার কারণে রুট মানে কোনো একটা ফ্লাইট বিলম্ব হওয়ার কোনো সুযোগ এখানে নাই। আপনি প্রত্যেকটা এয়ারক্রাফট সার্ভিস দিতে পারছেন। এবং সেটা শুধু না, আমি এটাও ব্যাখ্যা করেছি, আমি আমার একটা রিপোর্টে এটাও আমি তুলে ধরেছি যে ধরেন যে আপনি দাম্মামে আপনি বা দুবাইয়ে হ্যাঁ যে একটা ফ্লাইট চালাচ্ছেন দিনে, তাতে যদি আমি বোয়িং 737 MAX দিয়ে 2টা ফ্লাইট চালাই তাহলে দেখা গিয়েছে যে বোয়িং 737 MAX দিয়ে যদি আমরা 2টা ফ্লাইট চালাই সেইখানেই বরঞ্চ লাভের পরিমাণটা কোনো ক্ষেত্রে বেশি। তো এটা নিয়ে আরও অনেক ব্যাখ্যা করা যায়। তো মূল ব্যাপারটা আমি বুঝাইতে পেরেছি কি আমি এয়ারবাসের সমন্বয়ে যেই রুট পরিকল্পনা বা ফ্লিট পরিকল্পনা করা হয়েছে সেটাও যথেষ্ট ভালো, কিন্তু সম্পূর্ণ বোয়িং দিয়ে মানে আপনি যদি ওমান এয়ার বলেন, ওমান এয়ারের মতো একটা যদি আপনি কাঠামো তৈরি করতে পারেন তাহলে কিন্তু রিস্ক কম। সবাই কিন্তু রিস্ক নিতে চায় না, কারণ বাংলাদেশ বিমান যে ফাইন্যান্সিয়াল অবস্থায় আছে তাতে রিস্ক নেওয়াটা খুবই ডিফিকাল্ট। তো এই জন্য আমি ইন্টেন্সিভ ব্যাখ্যা করলাম এবং এই রুটগুলাও কিন্তু আমি একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে বা ইমেজের আকারে দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এর বাদেও যদি আপনাদের এই ব্যাপারে কোনো জানার কিছু থাকে আমাকে লিখতে পারেন, আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম, আপনারা চাইলে আমাকে ইমেলও করতে পারেন, আমার ফেসবুক আইডিও দিয়ে দিলাম, আপনি ফেসবুকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি চাই আপনারা নক করেন, আমার সাথে যুক্ত থাকেন, আমার সাথে আগ্রহ দেন এবং আমার ভিডিওটাকে লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এরকম ভিডিও আরও তৈরি করার জন্য আমি আগ্রহ বোধ করব। তো যাই হোক বন্ধুরা, আপনি এটাও বলতে পারেন আপনি যদি ফ্লিট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতেন তাহলে আপনি কোনটা চুজ করতেন, সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।